নমস্কার বন্ধুরা, সম্পূর্ণ সোমা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের কাহিনী আলোর স্পর্শ, কলমে সায়নদীপা। মূল শহর থেকে কিছুটা ছাড়িয়ে জমজমাট, তবে শহর থেকে পুরোপুরি বিচ্ছিন্ন ঠিক বলা যায় না। শহরের বড় রাস্তা থেকে একটা রাস্তা ভেঙে গিয়ে ঢুকে গিয়েছে এই দিকটায়। গেল বছর পিচ হলো এই রাস্তাটা। আশেপাশের নিচু জমিগুলো এখন বাবুরা কম দামে কিনে সব পেল্লাই বাড়ি হাঁকাচ্ছে, তাই বোধ হয় পাল্লা দিয়ে রাস্তার এই রূপ বদল। কিন্তু রাস্তাটা একটু এগোলেই কালভার্টটা নজরে পড়ে। এতই তার উচ্চতা যে অপর প্রান্তটা এদিক থেকে দেখা যায় না। কালভার্টের নিচ দিয়ে চলে গেছে একটা বড় খাল, হয়তো কোনোদিনও জল যেত সেটা দিয়ে। এখন আগাছা আর আবর্জনাতেই প্রত্যেকটা দিন সমৃদ্ধ হয় সে। কালভার্টটা পেরোলে ওপারে প্রায় 200 মিটার মতো জায়গার বেওয়ারিশ অবস্থায় বিরাজমান। 200 মিটার শুনতে সামান্য, কিন্তু ওইটুকু রাস্তা পথচারীদের কাছে বিভীষিকাময়। বড় বড় হাঁ করে সে সদাই কাউকে গিলে নিতে প্রস্তুত। খুব সন্তর্পণে পেরোতে হয় সেখান। ওই 200 মিটার রাস্তা পেরোলেই আবার সিমেন্ট ঢালা বাঁধানো রাস্তা দিয়ে শহরের মূল রাস্তার সাথে মিশে গিয়েছে। সিমেন্ট ঢালা রাস্তার একপাশে হয়েছে উঁচু পাঁচিল ঘেরা একটা পরিত্যক্ত কারখানা, আর অন্য পাশে কারখানার ভবন। একসময় নাকি এই কারখানা রমরমিয়ে চলতো, সেসব কথা শুনেছে বকুল। কিন্তু তার জন্মের পরে বন্ধ হয়ে যায় কারখানাটা। তাই বকুলের কাছে কারখানার স্মৃতি বলতে এখন শুধু একটা নোংরা নোনা ধরা বিশাল কাঠামো। স্থানে স্থানে তার দেওয়াল ফাটিয়ে ছোট ছোট আগাছার সঙ্গে জন্ম নিয়েছে অশ্বত্থ বট। কারখানার বাসভবনগুলোতেও এখন আর কেউ থাকে না, তবে ইদানিং কিছু লোককে ঘরগুলোয় ঢুকতে দেখেছে বকুল। কিন্তু মাকে এ নিয়ে প্রশ্ন করতে মা এড়িয়ে যায়, বকুলকে বারণ করে ওদিকে যেতে। পিচ রাস্তার শেষে কালভার্টটা যেখানে শুরু, সেখানে রাস্তার একধারে বকুলদের ঝুপড়িটা। আগে এখানে শ্রমিকদের ছোটোখাটো একটা বস্তি ছিল, কিন্তু কারখানা বন্ধ হওয়ার পর সব এক এক করে উঠে যেতে যেতে এখন শুধু বকুলদের ঝুপড়িটাই রয়ে গেছে। বকুলের বাবাও কারখানায় কাজ করত। কাজ চলে যাওয়ার পর থেকে ভীষণ মন মরা হয়ে থাকতো মানুষটা। তারপর একদিন হঠাৎ বলল, বড় রাস্তা দিয়ে যে ট্রাকগুলো আলু নিয়ে মহারাষ্ট্র যায়, সেই ট্রাকগুলো চড়ে যাবে কাজের সন্ধানে। এই বলে সে যে গেল আর ফিরল না কোনোদিনও। সে হয়ে গেল প্রায় বছর 3 আগের কথা। মা তারপর আবর্জনা কুড়িয়ে বিক্রি করে সংসার চালায়। বকুলের ভাইটাও আবার তার পরের বছরই মারা যায়। ভাইটার পা দুটো ছিল জন্ম থেকে অকেজো। পায়ের পাতা দুটো গোড়ালির থেকে ছিল উল্টানো, আর কোনো আঙুল ছিল না পায়ে, তাই হাঁটতে পারত না সে। সেবার কখন যেন সবার অলক্ষ্যে হামা দিয়ে দিয়ে ওই কালভার্টের দিকে চলে গিয়েছিল। তারপর টাল সামলাতে না পেরে ঝুলতে দেখে বুকটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে বকুলের। ভাইটা যতদিন বেঁচে ছিল, এই দিনটায় সে নিয়ম করে ভোরে উঠে স্নান সেরে রাখি পরাতো ভাইকে। তাদের আড়ম্বরহীন জীবনে ছোট ছোট আনন্দগুলো ছিল একমাত্র বিলাসিতা। ভাইটা যাওয়ার পর সে বিলাসিতাটুকু হারিয়েছে জীবন থেকে। রাখি দিনগুলো বড় কষ্ট হয় বকুলের। মনে পড়ে যায় ভাইটার হাতে রাখি বেঁধে দিলে সে কেমন আনন্দে চিৎকার করে মেঝেতে চক্কর কাটত। ঠোঁটের দুপাশ দিয়ে তার লালা ঝরে গড়িয়ে পড়ত গায়ে। বকুল পরম যত্নে নিজের জামার খুঁট দিয়ে মুছে দিত ওর মুখ। ভাই চলে যাওয়ার পরও বকুল নিয়ম করে রাখি কিনেছে প্রতি বছর, গুছিয়ে রেখেছে ওর সাদা প্লাস্টিকের বাক্সটায়। মা বলে কেউ মারা গেলে নাকি ওই দূর আকাশে চলে যায়। বকুল ভাবে সেও যদি কোনোদিনও যেতে পারে ওই আকাশে, তখন ভাইকে একসাথে পরিয়ে দেবে সব রাখিগুলো। ভাই নিশ্চয়ই খুব খুশি হবে, কিন্তু মাঝে মাঝে আবার মনে প্রশ্ন জাগে, দেখা হলে ভাই চিনতে পারবে তো ওকে? পাউরুটির প্যাকেটগুলো বুকের কাছে চেপে ধরে সন্তর্পণে এগোচ্ছিল রাকেশ। অনেক চেষ্টা করে চোখ মুখ স্বাভাবিক রাখার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পারছে না। বুকের মধ্যে জমে থাকা ভয়টা নাড়াচাড়া দিচ্ছে মাঝে মাঝেই। সবাই কি ওকেই পায়? বারবার কেন ওকেই যেতে হয় খাবার আনতে? ওই রফিকটাই হচ্ছে যত নষ্টের গোড়া। ওই উস্কানিতে দাদা রাকেশকে এরকম গরু গাধার মতো খাটাচ্ছেন। তবে রাকেশেরও দিন আসবে, তখন রফিক বুঝবে কত ধানে কত চাল। রাকেশ যখন 4 বছরের, তখন ওর মা ওকে ফেলে অন্য লোকের সঙ্গে পালিয়ে যায়। এরপর ঠাকুমার কোলে মানুষ হতে থাকে সে। রাকেশের জীবনে একমাত্র ভালো স্মৃতি ওই ঠাকুমার সঙ্গে কাটানো দিনগুলো।
বাকি আর কিছুই মনে পড়ে না। ঠাকুমা মারা যাওয়ার পর বাবা ওকে পিসির কাছে রেখে এসে আবার বিয়ে করেন। এদিকে পিসির বাড়িতেও কিছুদিনের মধ্যে শুরু হয় পিসিমশাইয়ের অত্যাচার। বেকার খাটানো থেকে শুরু করে কারণে অকারণে যুক্ত উত্তম মধ্যম। বাবার কাছে ফিরে যেতে চাইলে বাবা তাকে ফিরিয়ে নিতে অস্বীকার করেন, হয়তো নতুন সংসারে পুরনো বোঝা টানতে চাননি আর। এইভাবেই পিসির বাড়িতে সে কাটিয়েছিল কয়েকটা বছর। তারপর একদিন সুযোগ বুঝে পালায় সেখান থেকে। সেই শুরু। আজও রাকেশ ছুটে চলেছে ক্রমাগত। এই 23 বছরের জীবনে সে এটুকু বুঝে গেছে যে পৃথিবীতে ভালোবাসা, অনুভূতি এসবের কোনো অস্তিত্ব নেই আদৌ। এগুলো বড় লোকদের কল্পনা মাত্র। এই পৃথিবীতে আছে শুধু লড়াই, ক্ষমতার লড়াই, বেঁচে থাকার লড়াই, আর এই লড়াইতে জিততেই হবে তাকে। এসব কথা মনে হতেই মুখ থেকে একদলা থুতু ফেলল রাকেশ। আর তখনই একটা বাচ্চা মেয়ে এসে দাঁড়ালো ওর সামনে। দাদা, 2 টাকা দেবে? মুড়ি কিনবো। ফুট, রাস্তা ছাড়। দাও না দাদা, 2 টাকা। আমার মায়ের খুব জ্বর, তাই মা আজ কাজে যেতে পারেননি। যা যা, ওসব টাকা ফাকা হবে না আমার কাছে। এমনি টাকা দিতে বলছি না গো, তোমার কোনো কাজ থাকলে বলবে, আমি করে দেব। আমার কাজ করে দিবি এই 1.5 ফুটের শরীরটা নিয়ে? মুখটা বিকৃত করে হাসল রাকেশ। হ্যাঁ গো, সত্যি বলছি। তা কি কাজ করবি শুনি? যা বলবে, বাসন মাজা, কুটনো কাটা, সব। হুর, এসব আমার দরকার নেই। ও দাদা, শোনো না। বাচ্চাটার কথা শুনতে শুনতেই কিছুটা দূরে পিচ রাস্তাটার দিকে চোখ গেল রাকেশের। একটা লোক কেমন অদ্ভুতভাবে তাকিয়ে আছে ওদের দিকে। কে হতে পারে লোকটা? না, তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে। বাচ্চাটা বড্ড ভ্যান ভ্যান করছে। ওর মুখ বন্ধ করতেই একটা পাউরুটির প্যাকেট ওর দিকে ছুঁড়ে দিয়ে তড়িৎ গতিতে পা চালালো রাকেশ। বাচ্চাটা অবাক হয়ে ওকে দেখল পুরনো কারখানার অন্ধকারে মিলিয়ে যেতে। সন্ধ্যা থেকেই বৃষ্টিটা নেমেছিল। তারপর যত রাত বাড়ছে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তার বেগ। সাথে শুরু হয়ে গিয়েছে নিদারুণ বজ্রপাত। সব মিলিয়ে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে বাড়ির টিনের চালটা উড়ে যাবে। বকুল তার এই ছোট্ট জীবনে এমন ভয়ঙ্কর দুর্যোগ আগে কখনো দেখেনি। যতবার বাজ পড়েছে ততবার কেঁপে উঠেছে ওর বুক। মায়ের কোল ঘেঁষে চুপটি করে শুয়ে থাকার চেষ্টা করছে, কিন্তু সেটাও পারছে না ঠিক মতো। পেটের মধ্যে চলছে ছুঁচোর দৌরাত্ম। বিকেলে সেই দাদাটার কাছ থেকে পাওয়া পাউরুটিটা মাকে খাইয়ে দিয়েছিল, কিন্তু নিজের পেটে দানা পানি অবধি পড়েনি। আচমকাই বাইরের দরজাটা খুলে গেল সপাটে। ছিটকিনিটা নড়বড়ে, তাই বাইরে থেকে একটু জোরে দরজাটা ঠেললেই হলো। ভয় পেয়ে উঠে বসলো বকুল। মাও কোনো মতে উঠলেন। একটা লোক ঢুকেছে দরজা দিয়ে। অন্ধকারে মুখ না দেখা গেলেও অবয়বটা স্পষ্ট। বকুলের মা শক্ত করে জড়িয়ে ধরলেন ওকে। তারপর কাঁপা কাঁপা গলায় বললেন, কে? আগন্তুক এতক্ষণে সেই দরজাটা লাগিয়ে এগিয়ে চলে এসেছে বকুলদের সামনে। লোকটার হাতে একটা ছোট টর্চ। সেটা জ্বালতেই ওরা দেখতে পেল লোকটার মুখটা ঢাকা, আর ডান হাতে একটা ধারালো ছুরি। লোকটা ছুরিটা বকুলের মায়ের সামনে উঁচিয়ে ধরে বলল, কাউকে যদি বলেছিস আমি এখানে আছি, তাহলে কিন্তু তোর এই বাচ্চাটা। কথাটা সম্পূর্ণ না করে লোকটা ছুরিটা ঠেকিয়ে দিল বকুলের গলায়। ওর মা আর্তনাদ করে উঠলেন, আর তৎক্ষণাৎ শোনা গেল দরজায় কড়া নাড়ার শব্দ। লোকটার চোখের ইশারায় বকুলের মাকে দরজার দিকে যেতে বলে নিজে বকুলকে কাছে টেনে নিয়ে টর্চ নিভিয়ে সেঁধিয়ে গেল ঘরের এক কোণে রাখা আবর্জনা ভর্তি বস্তাটার পেছনে। বকুলের মা দরজা খোলার সঙ্গে সঙ্গে 2 লোক হুড়মুড়িয়ে ঢুকল ভেতরে। ওদের আপাদ মস্তক বর্ষা দিতে মোড়া। কেউ ঢুকেছে আপনাদের ঘরে? কে কে ঢুকবে? কেউ ঢুকেছে কিনা বলুন। না, কিন্তু আপনারা কে এত রাতে আমার ঘরে? আপনি এত ভয় পাচ্ছেন কেন? ভয় পাবেন না। আপনারা এভাবে ভয় পাওয়ার কিছু নেই। আমরা পুলিশ।
কেউ ঢোকেনি যদি, তাহলে একটু আগে চিৎকার? আসলে আমার খুব জ্বর কদিন, গোটা গায়ে ব্যথা, তাই যন্ত্রণার চিৎকার করে ফেলেছি মাঝে মাঝে। হয়তো সেটাই শুনেছেন। হুম। এই বলে ঘরের মধ্যে টর্চের আলোটা একবার ঘুরিয়ে নিয়ে তারা বলে, আমরা এখন আসছি, কেউ এলে ঘরে ঢুকতে দেবেন না, কেমন? আচ্ছা। পুলিশের লোক দুটো চলে যায়। বকুলের মা দরজা লাগিয়ে দেওয়ার পরও কিছুক্ষণ ঘাপটি মেরে বসে থাকে লোকটা। তারপর বকুলকে নিয়ে সরে আসে বস্তার পেছন থেকে। আস্তে আস্তে মুখের কাপড়টা সরায় সে। টর্চের আলো ওর মুখটা দেখে চমকে ওঠে বকুল। ভোরের আলো বকুলদের বাড়িটাকে স্পর্শ করেছে। একটু একটু করে পুরোপুরি আলো ফোটার আগেই পালাতে হবে রাকেশকে। বাচ্চাটা আর তার মা বসে বসেই ঘুমিয়ে পড়েছে। রাকেশকেও তন্দ্রা মতন আসছিল, কিন্তু ঘুম হলে তার চলবে না। বাচ্চাটার উপর ভীষণ রাগ হচ্ছে ওর। কালের চিংড়িটার সাথে কথা বলতে গিয়ে পুলিশের চরটা নজরে পড়ে গিয়েছিল সে। এটার গলাটা টিপে টিপে ইচ্ছে করছে রাগে, কিন্তু এখন এদের সব ঝামেলা করে লাভ নেই। দলের সবার কি হলো কে জানে। উঠে দাঁড়ালো রাকেশ। না, এবার তাকে বেরোতেই হবে। এগিয়ে গিয়ে দরজার ছিটকিনিটা টানতেই বাচ্চাটার গলায় ভেসে এলো, একটু দাঁড়াবে? চমকে উঠে পিছন ফেলল রাকেশ। ঘুম ঘুম চোখে অনুরোধ নিয়ে তার দিকে তাকিয়ে রয়েছে বাচ্চাটা। কালকে এটার জন্যই সে গণ্ডগোল হলো, কিন্তু আজ তাও কেন কে জানে ওর চোখ দুটোর দিকেই তাকিয়ে থমকে গেল রাকেশ। ওই চোখ দুটোই যেন কোনো মায়া জড়িয়ে আছে। বাচ্চাটা একগাল হেসে উঠে গেল, তারপর তাক থেকে পেরিয়ে আনলো একটা কাগজের বাক্স। বাক্সটা খুলতেই চমকে উঠল রাকেশ। সেটাতে ভর্তি রাখি, তার মধ্যে বেছে বেছে একটা রাখি বের করলো বাচ্চাটা। রাকেশের মুখের দিকে তাকাতেই ও বলল, কাল তুমি আমাকে যখন এমনি এমনি পাউরুটিটা দিলে, তখনই ভেবেছিলাম তোমাকে আমি রাখি পরাবো তোমার বাসায় গিয়ে, কিন্তু আজ তো তুমি আমার বাড়িতেই চলে এলে। জানো তো, আমার ভাইটা মরে যাওয়ার পর থেকে কাউকে রাখি পরাইনি আমি। তুমি আমার দাদা হবে। এক নিঃশ্বাসে কথাগুলো বলতে লাগলো বাচ্চাটা। তারপর রাকেশের হাতটা টেনে নিয়ে বাঁধা শুরু করলো রাখিটা। অপটু হাতে বাঁধ থেকে গিঁট বেঁধে ফেললো সুতোটায়। কিং কর্তব্য বিমূঢ় হয়ে শুধু দাঁড়িয়ে রইল রাকেশ। কিন্তু রাখিটা বাঁধা শেষ হওয়া মাত্রই কারা যেন দরজা খুলে ঢুকে পড়ল হুড়মুড়িয়ে। রাকেশ দেখল ধারে তিনজন পুলিশ। কাল ঠিকই দেখেছিলাম। কি ভেবেছিলি লুকিয়ে পালাবি? দাঁতে দাঁত চেপে কথাগুলো বলতে বলতে একজন এসে মুঠো করে ধরে ফেলল রাকেশের হাতটা। কিন্তু আশ্চর্যজনকভাবে রাকেশ এই মুহূর্তে যেন আর পালানোর তাগিদ অনুভব করছে না। বড্ড ক্লান্ত লাগছে ওর। জল ভরা চোখ নিয়ে বকুল হাঁ করে তাকিয়ে আছে ওর দিকে। আজ বহু বছর বাদে কান্না পাচ্ছে রাকেশেরও। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। বকুলের মুখের মাঝেই ঠাকুমার মুখের আদল যেন আজ এত বছর বাদে আবার ভেসে উঠেছে রাকেশের সামনে। আজ এত বছর বাদে তার ভেতর থেকে কে যেন চিৎকার করে বলে উঠছে, অনেক হয়েছে, এবার থামা তোর এই মিথ্যে লড়াই, খুলে ফেল এই কালো মুখোশ। কারণ তুই জানিস, ভালোবাসা কারোর কল্পনা মাত্র নয়, ভালোবাসা আছে আমাদের অস্তিত্বে মিশিয়ে। সমাপ্ত। ধন্যবাদ।